আচ্ছা, গত বুধবারে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের লাস্ট চ্যাপ্টার ছিল আমাদের। আর আজ আমাদের হচ্ছে আমরা ডিজিটাল সিস্টেম শুরু করবো আজ। তো প্রথম চ্যাপ্টার দেখবো আমরা আজ। প্রথম চ্যাপ্টারে আছে হচ্ছে আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স এর মৌলিক ধারণাগুলো। এখন এখান থেকে কিছু কোশ্চেন আছে, রচনা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক। সংক্ষিপ্ত কোশ্চেন গুলা একটু আমরা দেখি। ইলেকট্রনিক্স কি কি শাখায় বিভক্ত? ইলেকট্রনিক সার্কিট ও সিস্টেম সমূহ দুটি প্রধান বিভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যানালগ সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। তো ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে, অ্যানালগ ইলেকট্রনিক্স কাকে বলে, এগুলো আমরা দেখবো। তারপরে আর কি, যে উদাহরণ, যে ব্যাপারগুলো। এখন দেখি আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে সেটা একটু দেখি। যে সংকেত বা প্রতীকের মাত্র দুটি নির্ধারিত স্তর থাকে, কোনো অজানা অবস্থা থাকে না। যার স্তর দুটি সবসময় সময়ের দুটি স্তর সময়ের সাথে সাথে ধাপে পরিবর্তিত হয় এবং ধাপসমূহের মান নির্দিষ্ট থাকে, তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলে। আসলে এখানে ডিজিটাল যে এটার কথা বলছে, ডিজিটাল সিস্টেমটার কথা বলতেছে, সেটা হচ্ছে আসলে ওয়ান জিরো এবং ওয়ান দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, এই সিগন্যালটাকে, ডিজিটাল সিগন্যালটাকে। এবং এটি কখনো কি সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তিত হয়, এটা কখনো নির্দিষ্ট থাকে না, কখনো হয় কখনো হলো এমন। ঠিক আছে, এখন ডিজিটাল সিগন্যাল বলতে কি বোঝায় সেটা একটু দেখি। একটু আগে আমরা ইলেকট্রনিক্স কাকে বলে, আর এটা এখন আমরা দেখবো যেটা ডিজিটাল সিগন্যাল বলতে কি বোঝায়। অথবা ডিজিটাল সিগন্যাল কি? ডিজিটাল সিগন্যাল বলতে বোঝায় যে সংকেত বা প্রতীকের মাত্র দুটি নির্ধারিত স্তর থাকবে। ওই যেটা বললাম, ডিজিটাল সিগন্যালের আসলে দুইটি স্তর বা ধাপ থাকে। সেটা হচ্ছে হাই এবং লো। হাইটাকে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করি আর লোটাকে আমরা জিরো দিয়ে প্রকাশ করি। এখন একটা সিগন্যাল কখন হাই থাকলে কি হবে এবং লো থাকলে কি হবে সেটাও একটু বলি। হাই মানে হচ্ছে এটি ওয়ান, লো মানে হচ্ছে অফ। ঠিক আছে, ডিজিটাল সিস্টেমে কি কি পদ্ধতিতে লজিক লেভেল প্রকাশ করা হয়? পজিটিভ লজিক লেভেল, নেগেটিভ লজিক লেভেল। আমি একটু আগে বললাম না, যদি কোনো ডিজিটাল সিগন্যালে হাই থাকে অর্থাৎ অন থাকে, তার মানে সেটা পজিটিভ। যখন লো থাকবে অর্থাৎ কোনো সিগন্যাল জিরোতে থাকবে তখন সেটা নেগেটিভ লজিক। তারপরে দেখি ডিজিটাল সিগন্যালের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল সিগন্যালের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হঠাৎ করে হয়। লো এবং হাই লেভেলের মান নির্দিষ্ট থাকে, লো এবং হাই লেভেলের মান নির্দিষ্ট থাকে, কিন্তু সিগন্যালগুলি কখনো নির্দিষ্ট থাকে না, হঠাৎ হঠাৎ করে পরিবর্তন ঘটে। ডিজিটাল সিগন্যালের লজিক লেভেল বলতে কি বোঝায়? ডিজিটাল সিগন্যালের বাইনারি এবং নির্দেশ করার জন্য যে ভোল্টেজ ব্যবহার করা হয় তাকে লজিক লেভেল বলে। কারণ ডিজিটাল সিস্টেমের লজিক লেভেল দুই ভাবে প্রকাশ করা হয়। সেটা কি? হাই এবং লো লেভেল, পজিটিভ অর্থাৎ নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে হাই, নেগেটিভ মানে হচ্ছে লো। পজিটিভ কে ওয়ান দ্বারা প্রকাশ করা হয়, নেগেটিভ কে জিরো দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখি ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করা সহজ কেন? ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করা সহজ কেন? ডিজিটাল পদ্ধতিতে লজিক ওয়ান এবং লজিক জিরো এই দুইটা লেভেল দ্বারা, ওই যে বলেছিলাম হাই হচ্ছে ওয়ান লেভেল, ওয়ান যেটা থাকে সেটা হচ্ছে হাই লেভেল, যেটা জিরোতে থাকে সেটা লো লেভেল। এই যে ওয়ান, লজিক ও জিরো এই দুইটা লেভেল থাকার কারণে সহজে তথ্য ডাটা সংরক্ষণ করা যায়। ডিজিটাল ডিজিটাল সিগন্যালের ভিসি ভোল্টেজ লেভেল কত? 5 ভোল্ট। সিমর্স বর্তনীর লজিক লেভেলের ভোল্টেজের মান কত? এগুলো একটু আপনাদেরকে দেখে নিতে হবে, এগুলো তো আসলে মুখস্থ করা। ঠিক আছে, যে কোন বর্তনীর জন্য লেভেলের লজিক লেভেলের জন্য কত ভোল্টেজ দেওয়া হয় সেইগুলা। ডিজিটাল সংকেতের ডিউটি সাইকেল বলতে কি বোঝায়? ডিজিটাল সিগন্যালে ডিউটি সাইকেলের স্পন্দনের বিস্তার পর্যায়কাল হচ্ছে 100%, যেমন ডিউটি সাইকেল সমান 50%। আসলে ডিউটি সাইকেলটা কি? একটা একটা আহ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে
এক সাইকেল সম্পূর্ণ যেটা করতেছে সেটা হচ্ছে ডিউটি সাইকেল। আচ্ছা, লজিক, পজিটিভ লজিক লেভেল কাকে বলে? যে লজিক সিস্টেমে উচ্চতর লেভেলকে হাই দ্বারা এবং নিম্নতর লেভেলকে লো দ্বারা অর্থাৎ জিরো দ্বারা নির্দেশ করা হয় তাকে পজিটিভ লজিক লেভেল বলে। নেগেটিভ সিস্টেম কাকে বলে? লজিক সিস্টেম কাকে বলে? যে লজিক সিস্টেমের উচ্চতর লেভেলকে লো এবং বা জিরো দ্বারা এবং নিম্নতর লেভেলকে হাই বা ওয়ান দ্বারা প্রকাশ করা হয় তাকে নেগেটিভ লজিক সিস্টেম বলে। ডিজিটাল ইলেকট্রনিক্স এর দুটি ব্যবহার লিখো। বিভিন্ন জিনিস আছে, ডিজিটাল ওয়াচ আছে, ক্যালকুলেটর আছে, তারপরে হচ্ছে মনিটর আছে, হিউজ হিউজ জিনিস ডিভাইস আছে যেগুলো ডিজিটাল। আগে একটা সময় ছিল যে অ্যানালগ সিস্টেমটা বেশি মানুষ ব্যবহার করতো। অ্যানালগ সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বা ডিভাইস তৈরি করতো যেগুলো হচ্ছে অ্যানালগ বেস। বাট এখন নাও হচ্ছে আপনার যে ডিভাইস গুলো বা যন্ত্রাংশ, বিভিন্ন জিনিস সবকিছু ডিজিটাল, ডিজিটাল ওয়াইজ তৈরি করতেছে। অর্থাৎ ডিজিটাল সিগন্যালটা বেশি ব্যবহার করতেছে করে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করতেছে, মার্কেটে, মার্কেট প্লেসে নিয়ে আসতেছে। অ্যানালগের থেকে ডিজিটাল ডিভাইস গুলোতে সুবিধা বেশি, সেজন্য ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিভাইস গুলা তৈরি হচ্ছে, মার্কেট প্লেসেও আনতেছে। আচ্ছা, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। ডিজিটাল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি? মানে ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যগুলো আসলে কি কি, ডিজিটাল সিগন্যালের কি কি বৈশিষ্ট্য থাকে সেটা। এই যে ডিজিটাল সিগন্যালের দুইটি স্তরে পরিবর্তন হয়, হাই এবং লো, অর্থাৎ জিরো ওয়ান। এই সিগন্যালের স্তর দুটিকে লো বা জিরো হাই দ্বারা প্রকাশ করা হয়। লোটাকে জিরো এবং হাইটাকে কি ওয়ান দ্বারা প্রকাশ করা হয়। লো এবং হাই লেভেলের মান নির্দিষ্ট থাকে, হাই এবং লো লেভেলের মাঝে কোনো মান বিদ্যমান নয়। এই সিগন্যাল এক অবস্থান থেকে অন্য অবস্থায় হঠাৎ করে যায়, ওই যে এটা নির্দিষ্ট থাকে না, হঠাৎ করে পরিবর্তন ঘটে। এই সংকেতের পরিমাপে অ্যানালগ সংকেতের মতো কোনো অনিশ্চয়তা বা অজানা অবস্থা থাকে না। অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য, এই যে এই আমি যেটা প্রথমেই বলছিলাম, অ্যানালগ সিগন্যালের কথা আর ডিজিটাল সিগন্যালের কথা। অ্যানালগ সিগন্যালের কি কি সুবিধাগুলো আছে বা কি পার্থক্য কি দুইটার ভিতরে, সেটা এই জিনিসটা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে পরীক্ষায় আসার মতো কোশ্চেন। আচ্ছা, অ্যানালগ সিগন্যাল, এই পদ্ধতিতে ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেত ব্যবহার করা হয়। আর এই ডিজিটাল সিগন্যালের আমরা দেখি এই পদ্ধতিতে সংকেতের স্তর পরিবর্তন ঘটে। আচ্ছা, অ্যানালগ সিগন্যালটা আসলে কোথায় কোথায় ব্যবহার করে বা ব্যবহার করতে সুবিধা? অডিও ভিডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে আহ এই ধরনের সিগন্যাল ব্যবহার করতে বেশ উপযোগী। তবে ডিজিটালের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সফারের জন্য বেশ উপযোগী হয় এই ডিজিটাল সিগন্যালটা। আচ্ছা, সংকেতের মানের ভিন্নতার জন্য ভুল নির্ণয় বা কষ্টকর। এখানে দেখি দুটি মাত্র অবস্থা থাকায় ভুল নির্ণয় সহজ, ওই যে হাই এবং লো, শুধু এই দুইটা কি অবস্থা থাকায় ভুল নির্ণয় করা খুবই সহজ। অ্যানালগ, এই পদ্ধতিতে সিগন্যাল প্রসেসিং এর জন্য ব্যবহৃত বর্তনীর যন্ত্রাংশ বেশ ব্যয়বহুল। এই অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যাল প্রসেসিংটা যদি ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করা হয়, যন্ত্রাংশ, সেগুলো বেশ একটি ব্যয়বহুল পড়ে যায়। কিন্তু ডিজিটাল সিগন্যালের প্রসেসিং, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করে বিভিন্ন ধরনের বর্তনী মেক করলে সেটা কি হয়, সহজ এবং সহজতর হয় অ্যানালগের থেকেও, আর খরচও কম হয়। অ্যানালগ সিগন্যাল দ্বারা পরিচালিত ডিভাইসগুলোর ত্রুটি কম হয়। অ্যানালগ, আচ্ছা, এখানে যেমন প্রত্যেকটা জিনিসের অনেকগুলো সুবিধা থাকলেও একটা কিন্তু সুবিধা বা খারাপ দিক থাকতেই পারে বা থাকতে দিতেই হবে। ঠিক এই আমাদের এই পয়েন্টটা লক্ষ্য করলে আমরা সেটা বুঝতে পারবো। অ্যানালগ সিগন্যাল দ্বারা পরিচালিত ডিভাইসগুলো ত্রুটি কম হয়। অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে যে ডিভাইসগুলো তৈরি করা হয় সেগুলো কি ত্রুটি কম হয়, ভুল ত্রুটি। কিন্তু ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে যে ধরনের বর্তনীগুলো তৈরি করা হয় সেখানে ত্রুটিটা কিন্তু বেশি হয়। আমরা শুনি না যে ডিজিটাল জিনিস এটা সমস্যা টিকবে তো, আসলে কিছুদিন টিকবে তো, তো সেটাই হচ্ছে এই পয়েন্টে বলা হয়েছে। আচ্ছা, সরি। আচ্ছা,
অ্যানালগ সিগন্যাল দ্বারা প্রচালিত, এটা তো আমরা দেখলাম, বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত কম হয়, এটা বাহিরের শক্তি দ্বারা কম প্রভাবিত হয়। আর এটা দেখি অ্যানালগ, এই যে ডিজিটাল সিগন্যাল দ্বারা প্রচালিত ইনস্ট্রুমেন্ট গুলা বাহিরের শক্তি দ্বারা বেশি প্রভাবিত হয়। এই আর কয়েকটা বেশি দেওয়া আছে, যে ডিজিটাল ডিভাইস গুলো ধীর আহ, অপেক্ষাকৃত দ্রুত ডিজিটাল সিগন্যালের সুবিধাগুলো। এবার ডিজিটাল সিগন্যালে আসলে কি কি সুবিধা আছে সেইগুলো এই পদ্ধতিতে আমরা আগেও যখন পার্থক্য দেখেছি, পার্থক্যতেও ছিল এই সংকেতের স্তর পরিবর্তন ঘটে বিভিন্ন ধরনের ডাটা পরিবহনের জন্য বেশ উপযোগী। আসলে মূল কথা বলতে গেলে ফার্স্ট চ্যাপ্টারে শুধুমাত্র নিজেদের মুখস্থ করতে হবে এমন ছাড়া কিছু নাই, জাস্ট ডিজিটাল সিগন্যালটা বুঝলে হবে যে আসলে ডিজিটাল সিগন্যালটা কত প্রকার, কি কি ডিজিটাল সিগন্যালটা অ্যানালগ সিগন্যালটা কিভাবে কাজ করে, হ্যাঁ এইটা জানলে হবে। বিভিন্ন ডাটা পরিবহনের জন্য বেশ উপযোগী। পরে আছে দেখি এগুলো মুখস্থ করা। আচ্ছা, রচনামূলক একটা কোশ্চেন দিয়েছি আমি এখানে, এই যে চিত্র সহ ডিজিটাল পালস ওয়েভ ফর্মের কি প্যারামিটার সমূহ ব্যাখ্যা। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, এইখানে আমি একটু ছোট করে দিয়েছি, কিন্তু আপনাদেরকে বইয়ের থেকে একটু দেখে নিতে হবে এটা। আচ্ছা, প্রথমেই এখানে আসলে একটা সিগন্যাল দেওয়া আছে যেটা হাই থেকে লোতে, মানে লো থেকে হাইতে যে আবার লোতে চলে গেছে, এই সিগন্যালটা এখানে দেওয়া আছে। তো আমরা এখানে রাইজিং টাইমটা দেখবো, মানে ফলিং টাইমটা দেওয়া নেই, আমি বলবো সমস্যা নেই। রাইজিং টাইম এখানে তিনটা সংজ্ঞা অ্যাড করতে হবে, রাইজিং টাইম দিতে হবে, ফলিং টাইম দিতে হবে, আর একটা দিতে হবে পালস ওয়েট, এই তিনটা সংজ্ঞা দিতে হবে। আর এই চিত্রটা দিয়ে দিলেই enough, আর কিছু লাগবে না। আচ্ছা, দেখি রাইজিং টাইমটা আসলে এই যে চিত্রসহ ডিজিটাল পালস ওয়েভ ফর্মের যে প্যারামিটারটা সেটার, এটা আমরা দেখি চিত্রটা আগে বুঝি। আসলে এখান থেকে একটা সিগন্যাল উঠতেছে, হাই হচ্ছে, হাই হয়ে আবার লোতে চলে গেছে, এখানে 50% দেওয়া আছে, মানে এই যে সিগন্যালটা এখান থেকে উঠতেছে, লো থেকে হাইতে উঠতেছে, দেন আবার হাই থেকে লোতে চলে গেছে। এইবার লো থেকে হাইতে উঠতে এই অবধির 50%, মানে অর্ধেক, 50-50 দূরত্বটা। আর এই যে হাইয়ের থেকে আবার লোতে আসতে যে অর্ধেক অর্থাৎ 50, ঠিক আছে, মাঝ বরাবর এই দূরত্বটা সংজ্ঞা দিতে হবে, যেটাকে আমরা পালস ওয়াইড বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে একটু দেখি, আমাদের এই চিত্রে এই রচনামূলক কোশ্চেনটার ক্ষেত্রে আমাদেরকে তিনটা সংজ্ঞা দিতে হবে এবং এই চিত্রটা দিতে হবে, দিলেই এনাফ। একটা হচ্ছে রাইজিং টাইম, একটা হচ্ছে ফলিং টাইম, আর একটা হচ্ছে পালস ওয়াইড। তো রাইজিং টাইমটা আমরা একটু দেখি, এখানে অনেক কিছু লেখা আছে, কোনো ডিজিটাল সিগন্যাল বা পালসের লো লেভেল থেকে হাই লেভেলে পৌঁছাতে যে সময় লাগে তাকে রাইজিং টাইম বলে। আচ্ছা, এটা এখানে খুব ইজি করেই লেখা আছে, সমস্যা নাই। এখানে বলছে কি, কোন ডিজিটাল সিগন্যাল অর্থাৎ একটা ডিজিটাল সিগন্যাল পালসের একটা ডিজিটাল সিগন্যাল বা পালসের লো লেভেল থেকে, মানে একটা সিগন্যাল এই লো থেকে হাই লেভেল পর্যন্ত পৌঁছাতে, এইখান থেকে এই লো থেকে এই পর্যন্ত উঠতে যে সময়টা লাগে সেটা হচ্ছে রাইজিং টাইম। আর ফলিং টাইমটা তাহলে কি, একটা একটা ডিজিটাল সিগন্যালের কি হাই লেভেল থেকে, অর্থাৎ এখান থেকে হাই লেভেল থেকে লো লেভেলে পৌঁছাতে যে সময়টা লাগে তাকে হচ্ছে ফলিং টাইম বলে, মানে রাইজিং টাইমের বিপরীত। রাইজিং টাইমটা হচ্ছে লো লেভেল থেকে একটা সিগন্যালের বর্তনী একদম লো লেভেল থেকে হাইতে উঠতে যে সময়টা লাগতেছে সেটা হচ্ছে রাইজিং টাইম। আর হাই লেভেল থেকে লো লেভেল নামতে যে সময়টা লাগতেছে সেটা হচ্ছে ফলিং টাইম। এবার আরেকটা সংজ্ঞা দিতে হবে, তাহলে রাইজিং টাইম একটা গেল, ফলিং টাইমটা গেল, রাইজিং টাইমের একদম ডিফারেন্সটা হচ্ছে ফলিং টাইম। আর একটা দিতে হবে পালস ওয়াইডের সংখ্যা। পালস ওয়াইডটা কি, পালস ওয়াইডটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল লো থেকে হাইতে পৌঁছে আবার হাই থেকে লোতে পৌঁছাতে যে লো থেকে হাই অব্দি উঠতে যে মাঝ বরাবর মধ্যকার দূরত্ব, একটা ডিজিটাল সিগন্যাল লো থেকে হাইতে উঠতে মাঝ বরাবর যে দূরত্ব তাদের, এবং আবার কি হাই থেকে লোতে নামতে মাঝ বরাবর দূরত্বের পৌঁছাতে যে সময়টা লাগতেছে সেটাই হচ্ছে 50-50, যে সময়টা লাগতেছে
লো এবং হাই, হাই এবং লো, এই দুটার মাঝ বরাবর যে সময়টা লাগতেছে, অর্থাৎ ইকল ইকল 50, একেবারে 50-50 কিন্তু এইটা হচ্ছে পালস ওয়েট, এটাকে বলে পালস ওয়েট। এই যে এখানে দেওয়া আছে, এই যে এই লো থেকে উঠলো এই হাই অবধি, এর মধ্যকার এই যে মাঝ বরাবর এটা, আবার এই হাত থেকে লো অবধি নামতে পৌঁছাতে এই মাঝ বরাবর এইখানে যে সময়টা লাগতেছে, এইটা হচ্ছে পালস ওয়েট। এটা আমাদের কমপ্লিট প্রথম চ্যাপ্টার। খুবই সহজ, মানে জাস্ট ডিজিটাল সিস্টেমের মৌলিক ধারণা রিলেটেড কিছু কোশ্চেন, এছাড়া আর কিছু নাই, আর এটা ইম্পর্টেন্ট। এবার আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, ডিজিটাল সিস্টেমে। আচ্ছা, ডিজিটাল সিস্টেমের দ্বিতীয় চ্যাপ্টারটা আমাদের আছে হচ্ছে মানে সংখ্যা পদ্ধতি আর কি। ডিজিটাল সিস্টেমের দ্বিতীয় অধ্যায় আছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখানে একটু দেখি। টুস কমপ্লিমেন্ট পদ্ধতি বলতে কি বোঝায়? বাইনারি সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কি ওয়ান যোগ করলে টুস কমপ্লিমেন্ট বলে। এখানে ওয়ান হবে, ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। টুস কমপ্লিমেন্ট পদ্ধতি বলতে আসলে কি বোঝায়? সরি, এখানেও একটু, এখানে 2% না, এখানে এস হবে। আচ্ছা, যাই হোক। তো টুস কমপ্লিমেন্ট পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যার অনস কমপ্লিমেন্টের সাথে, অর্থাৎ একটা সংখ্যা দেওয়া থাকলো, সেটার অনস কমপ্লিমেন্ট কি হবে? একটা দেওয়া সংখ্যা দেওয়া থাকলো, এক্সাম্পল এটা দেখি আমরা, যদি এরকম একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে তখন আমরা তাকে অনস কমপ্লিমেন্ট কিভাবে করব? এই যে সংখ্যাটা থাকবে তার একদম বিপরীত সংখ্যাটা হবে অনস কমপ্লিমেন্ট। যেমন এখানে আছে 1100, 1101, তখন হবে ওয়ানের জায়গায় জিরো হবে, এই ওয়ানের জায়গায় জিরো হবে, জিরোর এখানে ওয়ান বসে যাবে, মানে ওয়ান গুলার জায়গায় বসবে জিরো, জিরোর গুলার জায়গায় বসে যাবে ওয়ান, সেটা হবে ওয়ান্স কমপ্লিট। এইবার এই এটা কোডটা চেঞ্জ করে দিয়ে তার সাথে যখন এক যোগ করব আমরা, তখন সেটা হয়ে যাবে ওয়ান্স কমপ্লিমেন্ট। সরি, হ্যাঁ ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন হচ্ছে আচ্ছা, আমরা দেখি বাইনারি সংখ্যা এর ডেসিমেল সংখ্যা কত। আচ্ছা, বাইনারি সংখ্যা, এবার আমরা একটু সংখ্যা পদ্ধতি নিয়ে, যেহেতু এটা সংখ্যা পদ্ধতি, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। আসলে সংখ্যা পদ্ধতি চার প্রকার: বাইনারি, ডেসিমেল, অক্টাল আর হেক্সাডেসিমেল। এখন বাইনারির জন্য, বাইনারি আমাদের কম্পিউটার কিন্তু মানে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা বলে, আসলে এই যে বাইনারি সংখ্যা 0-1, এটা কি আর এটা আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কম্পিউটার কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া বোঝে না, ঠিক আছে, অর্থাৎ ও 0-1 ছাড়া কিছুই বোঝে না। এবার বাইনারি, বাইনারি চারটা আছে সংখ্যা পদ্ধতি: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আচ্ছা, এবার হচ্ছে বাইনারি কথা বলি। বাইনারি হচ্ছে মোট সংখ্যা দুটি, 0 এবং 1, এর জন্য বাইনারি বেস সংখ্যা হচ্ছে 2। আর অক্টাল হচ্ছে, অক্টালে টোটাল 8টা সংখ্যা আছে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। তাহলে বাইনারি বেস কিন্তু কি হবে? 7 হবে না, 8 হবে, কারণ এখান থেকে আমাদের 0 থেকে কাউন্ট হচ্ছে সংখ্যাগুলো। তাহলে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে মোট সংখ্যা আছে, আর হচ্ছে বেস হচ্ছে 8। আর ডেসিমেল এর মোট সংখ্যা আছে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ ডেসিমেলের বেস হচ্ছে 10। আর হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে টোটাল সংখ্যা আছে 0 থেকে 15 পর্যন্ত, এবং হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এখন আমরা এখানে যে দেওয়া আছে বাইনারি সংখ্যা, ডেসিমেল সংখ্যা, বাইনারি সংখ্যাটা দেওয়া আছে, এটাকে কনভার্ট করতে হবে ডেসিমেলে, ঠিক আছে। তো ডেসিমেলে কনভার্ট করতে গেলে কি করতে হয়? এখানে এখানে হচ্ছে আমরা দেখবো যে বাইনারি একটা কোড দেওয়া আছে, এটাকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এখানে যে বাইনারি 2 আছে, এটাকে আমরা কাজে লাগাবো, মানে বেসটাকে আমাদেরকে কাজে আসবে। আর এই যে কোডগুলো আছে সেগুলো এখন একটু দেখাই।
মানে এখানে দেওয়াই আছে আর কি। এই যে এখান থেকে জিরো, জিরো থেকে এই যে সরি ওয়ান থেকে এই অবধি আমরা সবসময় কি রাইট সাইড থেকে কাউন্ট করতে করতে যাব বা ক্যালকুলেশন করবো আর কি। তো এখান থেকে যদি আমি ডেসিমেল মানে হচ্ছে গুণ, এই জিনিসটা মনে রাখতে হবে। যখন আমরা কোনো কিছু থেকে, যে কোনো কিছু থেকে কনভার্ট করে ডেসিমেলে যাব, তখন আমাদেরকে অবশ্যই গুণ করতে হবে। ডেসিমেলে যেতে গেলে আমাদেরকে গুণ করতে হবে। তো ডেসিমেলে যেতে গেলে যে গুণ করতে হবে সেটার নিয়ম আমরা একটু দেখি। আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে, বাইনারি থাকবে, অক্টাল থাক, যেটা থাক না কেন, যেটাকে যদি বলা হয় যে এটাও ডেসিমেলে কনভার্ট করতে হবে, তো তখন যে সংখ্যাটা দিয়ে ডেসিমেলকে কনভার্ট করতে বলবে সেই সংখ্যাটার বেসটাকে আমাদের লাগবে। এখন এই বেসটা হবে আমাদের এখানে, এই যে ওয়ানের সাথে আমরা এই যে ওয়ান, এই যে এইখান থেকে এই অবধি যে কোডটা দেওয়া আছে বাইনারি টোটাল কোডটা, এই সবগুলোর সাথে আমরা টু করে গুণ করব। বেস টুটাকে দিয়ে গুণ করব হচ্ছে এখান থেকে রাইট সাইড থেকে লেফট অব্দি আমরা একটা সংখ্যা কাউন্ট করব, সেটা হচ্ছে জিরো দিয়ে। অর্থাৎ আমরা এখানে ওয়ানের উপরে জিরো নিব, তারপরে জিরোর এখানে ওয়ান নিব, তারপরে এইখানে ওয়ানের এখানে টু নিব, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, এভাবে যাবে গুণ করতে করতে। তো প্রথমেই আমরা এখানে লিখবো, এখানে একটু মিস্টেক হয়ে গেছে পিডিএফ করার সময়। এখানে আসলে হবে হচ্ছে টু, টু টু দি পাওয়ার হচ্ছে জিরো হবে, টু টু দি পাওয়ার জিরো। দেন আছে এখানে গুণ ওয়ান, তারপরে প্লাস দিব, দেন তারপরে আবার টু, টু টু দি পাওয়ার হচ্ছে ওয়ান হবে। এখানেও মিস্টেক হয়ে গেছে, এখানে আসলে পাওয়ার গুলো আসে নাই, কিন্তু এই প্রত্যেকটা সংখ্যার জন্য পাওয়ারে হচ্ছে এই রাইট সাইড থেকে জিরো থেকে কাউন্ট হবে। আর হচ্ছে টু, এই বেসটা টু এর সাথে এর পাওয়ারে যে যেগুলো আমরা ধরবো জিরো থেকে একদম যে কয়টা কোড থাকবে সেই কয়টা কোড অব্দি কাউন্ট হবে, পাওয়ারে গুণ করতে হবে এই বেস টু এর সাথে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা এখানে দেওয়া আছে। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমকে বিভিন্ন ভাষায় সংজ্ঞায়িত করা যায়, তবে বেসিক্যালি কোনো সংখ্যার রেখা ও পুস্তক একই নাম্বারকে ভিন্ন উপায়ে উপস্থাপন করার জন্য। আসলে সংখ্যা পদ্ধতি হচ্ছে একই সংখ্যাকে ভিন্ন উপায়ে উপস্থাপন করার জন্য, অর্থাৎ কনভার্টেড, কনভার্টের যে পদ্ধতি এটা, সেটাই হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে একটা কোডকে বিভিন্ন কোডের কনভার্টের যে নিয়মটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে বেস বা রেসিডেন্স বলতে কি বোঝায় এগুলা। বাইনারি শব্দের অর্থ কি? বাইনারি শব্দের অর্থ একটা কোড দিয়ে দিছে বা জিরো ওয়ান, দুটি স্তর, টু ডিজিট, জিরো ওয়ান, এটা। এই যে এখানে ওয়ান্স কমপ্লিমেন্টের টু এই যে এই কোডটা টু কমপ্লিমেন্ট লিখবো, তাহলে কি হবে, যেটা আছে সেটা আমরা কোডটা চেঞ্জ করে দিব, দেন অন যোগ করে দিব, তাহলে হচ্ছে টু কমপ্লিমেন্ট হয়ে যাবে। বাইনারি ডিজিট কি? এই যে এখানে বাইনারির অর্থ দুই স্তর বিশিষ্ট, হাই এবং লো, ট্রু অথবা ফলস, অন অফ, এগুলা। এসকিউএল বলতে কি বোঝায়? এই এসকিউএলটা তো আগে অনেকবার দেখানো হয়েছে, বলা হয়েছে আর কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি কাজে ব্যবহৃত হয়, বা আসলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ কি কাজে লাগে। এই যে এখানে এসকিউএল কয়েকটা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, এবং হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল আছে, দুইটার ফুল মিনিং আছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেগুলা আমরা বুঝাইছিলাম সেই ওই চ্যাপ্টার থেকে কিছু অংশ, কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে শর্ট কোর্সে, এগুলো আপনারা একটু দেখে নিবেন। আচ্ছা, এখানে হচ্ছে এসকিউএল সমূহের সিনট্যাক্স দেওয়া আছে। আমাদের যে তিনটা ক্লজ ছিল না, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের তিনটা ক্লজ ছিল, সেগুলো এখানে দেওয়া আছে, এবং সিনট্যাক্সও দেওয়া আছে। সিলেক্ট ক্লজ, তারপর হচ্ছে ফ্রম ক্লজ, আর হচ্ছে টেবিল, ওয়্যার ক্লজ, সরি ওয়্যার ক্লজ। এইগুলোর আবার সিনট্যাক্স দেওয়া আছে এই ক্লজ গুলা। আর এই ক্লজ গুলা কোন কোন ক্ষেত্রে কিসের কোন কাজে ব্যবহৃত হয় এগুলো আমাদের আগেও আলোচনা করা হয়েছে। এই যে এসকিউএল এর সেট অপারেশন বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে এসকিউএল এর কি
অ্যাগ্রিগেট ফাংশন বলতে কি বুঝে, এগুলো শর্ট কোশ্চেন, এগুলো দেখে নিবেন আপনারা। নাম্বারিং পদ্ধতি তো মূলত এখানে বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হচ্ছে হেক্সাডেসিমেল, এই চারটা সংখ্যা পদ্ধতি আমাদের এখানে দেওয়া আছে। এখানে আমি একটাই ব্রড কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে আহ বিভিন্ন বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির উদাহরণ সহকারে সংক্ষিপ্ত বর্ণনা। অর্থাৎ চারটা, আমাদের যে টোটাল চারটা সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল, এই তিনটার এক লাইন করে বর্ণনা দিয়ে এক্সাম্পল দিয়ে দিলেই হয়ে যাবে। এক্সাম্পল বলতে এক্সাম্পল দেওয়া লাগবে না ওইভাবে যে একটা ম্যাথ করে দেখাবো বা কনভার্ট করে দেখাবো আমরা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এভাবে না, জাস্ট এক লাইন করে দিতে হবে যে বাইনারি পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, যে নাম্বার সিস্টেমে দুটি ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে, এবং ডিজিট দুইটা হচ্ছে 0 1। এভাবে আমি জাস্ট বলেছি যে আসলে এই সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং টোটাল কয়টি সংখ্যা আছে, বেস সংখ্যা কত, এটা দিয়ে দিলে এনাফ, আমাদেরকে হয়ে যাবে। এই যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি, যে নাম্বার সিস্টেমে আমি বলেছিলাম 8টি ডিজিট ব্যবহার করা হবে তাকে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, এবং ডিজিট গুলো হচ্ছে 0 থেকে 7। তাহলে আমাদের অক্টালের বেস কি হবে, 7 হবে না, আমাদের অক্টালের বেস কিন্তু হবে 8। কারণ আমাদের টোটাল যে কয়টা সংখ্যা থাকবে, সেই যে কয়টা সংখ্যা থাকবে সেটাই হবে সেই কি, সেই সংখ্যা পদ্ধতির বেস হবে সেটাই। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যে নাম্বার সিস্টেমে 10টি ডিজিট ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে ডিজিট গুলো কি থাকবে, অবশ্যই 0 থেকে 9 থাকবে, কারণ 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করলে কিন্তু কি হয়ে যাচ্ছে, 10টা সংখ্যা হয়ে যাচ্ছে, এবং বেস হবে 10। ও না, ব্রড কোশ্চেনে আরো একটা কোশ্চেন দেওয়া আছে, হয়েছে বাইনারি সংখ্যার ওয়ান্স এবং টুয়েস কমপ্লিমেন্ট বর্ণনা কর। অর্থাৎ একটা কি একটা কোড দেওয়া আছে, সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিটা দেখাতে হবে আর টুয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিটা দেখাতে হবে। এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটা কি করতে হবে, এই যে এই সংখ্যাটা, সরি, ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের আগে প্রথম কিন্তু যোগ, বিয়োগ, বিয়োগ করি, যেটাই করি না কেন আর কি, আমাদের ফার্স্টে করে নিতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। অর্থাৎ এই সংখ্যাটা, প্রথম সংখ্যাটা থেকে যে দ্বিতীয় সংখ্যাটা আমাদেরকে বাদ দিতে বলেছে, তাহলে আমরা ফার্স্টে কি করব, প্রথম সংখ্যাটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম কি, যেটা থাকবে সেটার চেঞ্জ হয়ে যাবে, উল্টা হবে, এবং তার সাথে এক প্লাস হবে, যোগ হবে। এখন এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে 0 1 0 0 1 1, তাহলে এখানে কি হবে, 1 হবে, দেন 0 হবে, তারপরে ডাবল জিরোর জায়গায় ডাবল 1 হবে, এবং ডাবল 1 এর জায়গায় ডাবল 0 হবে। এখন এর সাথে যখন আমরা 1 প্লাস করব, তখন আমাদের আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট বের হয়ে যাবে। এখন বিয়োগ করার নিয়ম কি, যে ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যাটা বের হবে, আহ যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যাটা আর কি, বের করে এক যোগ করে যেটা বের হবে সেইটার সাথে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা প্লাস করে দিব, তাহলেই তখন বের হয়ে যাবে টুয়েস কমপ্লিমেন্ট। অর্থাৎ এই এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে, এবং সেটা কোন পদ্ধতিতে, ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে। ঠিক আছে, এখন এই ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট বা বাইনারি যোগের ক্ষেত্রে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যদি 1 1 প্লাস করি আমরা তাহলে 1 0 হয়, আবার যদি 1 0 প্লাস করি, যোগ করি, তাহলে তখন 1 হয়, আবার যদি 0 থেকে 1 যোগ করি, 0 এবং 1 যোগ করি, তখনও 1 হয়। আচ্ছা, এই দুইটা ব্রড কোশ্চেন দেওয়া আছে, সহজ করে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিবেন। আজকে দুইটা চ্যাপ্টার থাক, পরের দিন আমরা অন্য চ্যাপ্টার গুলো দেখবো, আর আমি পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি।